সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হামাসকে নিরস্ত্রীকরণ ছাড়া ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না, নেতানিয়াহু। এদিকে তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি পাকিস্তানের। আরও থাকছে, গাজায় গণহত্যায় ৬০ দেশ জড়িত। সর্বশেষ থাকছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, কাঁপছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। কখনো কি ভেবেছেন এক টুকরো ভূমির জন্য এত প্রাণ কেন ঝরে যায়? গাজার শিশুরা এখন আর হাসে না, তাদের চোখে শুধু ধোঁয়া, ভয় আর ক্ষুধার ছায়া। এক মা আজও নিজের সন্তানকে বাঁচাতে বুকের ভেতর চেপে কাঁদছে ধ্বংসস্তূপের নিচে। আর এই পৃথিবী চুপচাপ তাকিয়ে আছে, নীরব দর্শকের মতো। ইসরায়েল বলছে তারা শান্তি চায়, কিন্তু সেই শান্তির রাস্তাটা লাল হয়ে আছে রক্তে। অন্যদিকে হামাসের প্রতিশ্রুতি তারা পিছু হটবে না, কারণ এটা শুধু যুদ্ধ নয়, বেঁচে থাকার লড়াই। এই অন্যায়ের বিরুদ্ধে আপনার নীরবতা নয়, আপনার কণ্ঠস্বরই হতে পারে গাজার শিশুদের কান্নার প্রতিধ্বনি। যদি গাজার শিশুর কান্নায় আপনার হৃদয় ভেঙে পড়ে, কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই, অনুচ্ছেদ। রক্তে ভেজা গাজা আবারও দেখল এক রাতের তাণ্ডব। শতাধিক ফিলিস্তিনি হত্যার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। তবু নেতানিয়াহুর হুঁশিয়ারি স্পষ্ট, হামাসকে নিরস্ত্রীকরণ ছাড়া ইসরায়েলের লক্ষ্য পূরণ হবে না। কিন্তু গাজার মানুষ কি তা মানবে? প্যালেস্টাইন সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের তথ্যে জানা গেছে ৭০% ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, একবার অস্ত্র ফেলে দিলে ফের শুরু হবে গণহত্যা। গেল ১০ অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কাগজে এখনও টিকে আছে, কিন্তু বাস্তবে রক্ত ঝরছে প্রতিদিন। মাত্র এক রাতের ব্যবধানে হত্যা করা হয় ১০০ মানুষকে, আর ইসরায়েল বলছে আমরা শান্তি চাই। জাতিসংঘ ও কাতারও জানিয়েছে তীব্র নিন্দা। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আল থানি বলেন, যুদ্ধবিরতির নামে চলা এই আগ্রাসন মানবতার জন্য লজ্জাজনক। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক মামলিক ঘাঁটিতে ঘোষণা দেন, হামাসকে নিরস্ত্রীকরণই আমাদের প্রধান লক্ষ্য, এবং সেটাই হবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়ন। তবে গাজার রাস্তায় আজও প্রতিধ্বনিত একটাই প্রশ্ন, শান্তি যদি রক্তে কিনতে হয়, তবে সেটি কেমন শান্তি? এদিকে তালেবানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে মুছে ফেলার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরই এই হুমকি আসে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও সংকটপূর্ণ করে তুলেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ইস্তাম্বুলে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা কোনো বাস্তব অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। পর্যবেক্ষকদের মতে, চলতি মাসের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এটি আঞ্চলিক শান্তির জন্য ভয়াবহ আঘাত। রয়টার্সকে দেওয়া এক দূতাবাসের সূত্রের তথ্য অনুযায়ী, আফগানের সীমান্তের ভেতর থেকে পাকিস্তানি সেনাদের উপর হামলার অভিযোগে বৈঠকে তীব্র মতপার্থক্য দেখা দেয়। শেষ পর্যন্ত মতপার্থক্যের জেরে বৈঠক ভেস্তে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খাজা আসিফ লিখেছেন, তালিবানি শাসনকে মাটিচাপা দিতে আমাদের বেশি কিছু লাগবে না। অতি সামান্য শক্তিতেই আমরা তাদের আবারও গুহায় ফিরিয়ে দিতে পারব। তবে এই বক্তব্যের বিষয়ে তালেবান প্রশাসন বা আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। ২০২১ সালে কাবুলের ক্ষমতা দখলের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনায় বেড়ে চলেছে। গেল ১০ অক্টোবর আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। দুই দেশই অভিযোগ করে এক অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করেছে। তালেবান সরকার দাবি করে ৮ অক্টোবর পাকিস্তান কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। পলতা প্রতিশোধে আফগান সেনারা হামলা চালায় ১১ অক্টোবর, যেখানে কাবুলের হিসাব মতো ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়। অন্যদিকে পাকিস্তান জানায় তাদের ২৩ জন সেনা শহীদ হয়েছেন। তবে পাল্টা অভিযানে ২০০ জন তালেবান যোদ্ধা ও সহযোগী নিহত হয়। প্রায় ৪ দিন সংঘর্ষের পর ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে ২৫ অক্টোবর ইস্তাম্বুলের সীমান্তে স্থিতিশীলতা প্রতিষ্ঠার আলোচনায় বসে দুই দেশ। কিন্তু ৩ দিনের বৈঠকও শেষ হয় কোনো সমঝোতা ছাড়াই। এক অপরকে দোষারোপ করেই বৈঠক ভেস্তে যায়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান প্রতিনিধিরা বারবার মূল আলোচ্য বিষয় থেকে সরে গিয়ে দায় এড়ানোর কৌশল নিয়েছে। এতে সমাধানের পথ বন্ধ হয়ে যায়।
এক নিরাপত্তা সূত্র জানায় বৈঠকে আফগান পক্ষ তাহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানায়। বিশেষ করে টিটিপিকে পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে সহায়তা না করার নিশ্চয়তা দিতে তারা অনাগ্রহ দেখায়। এক আফগান দূতাবাসের সূত্রের ভাষায় এই বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং অল্প সময়ের মধ্যেই বৈঠক শেষ হয়ে যায়। দুই দেশের সম্পর্কের প্রধান টানাপোড়েন সীমান্ত নিরাপত্তা ইস্যুতে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তান তাদের মাটিতে টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল প্রশাসন সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছে। আরও থাকছে গাজায় গণহত্যায় ৬০ দেশ জড়িত। ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানেজ অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমা, ইউরোপীয়, আরব দেশসহ প্রায় ৬০টি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বিভিন্ন দেশ সামরিক ও গোয়েন্দা সহযোগিতা, অস্ত্র সরবরাহ এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে ইসরায়েলকে গণহত্যার যন্ত্রে পরিণত করেছে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজা গণহত্যা একটি যৌথ অপরাধ শিরোনামে প্রতিবেদন উপস্থাপন করেন তিনি। দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আলবানেজ। তিনি বলেন, বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে। প্রতিবেদনে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডে ৬০টিরও বেশি দেশের ভূমিকা তুলে ধরা হয়। তিনি আরও বলেন, বহু দেশ ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড উপেক্ষা করে বরং দেশটিকে সামরিক বর্ণবাদী রাষ্ট্রে পরিণত করতে সহায়তা করেছে। এতে বসতি স্থাপনকারী বর্ণবাদী নীতিকে উস্কে দেওয়া হয়েছে, যা গাজায় গণহত্যা দাঁড়িয়েছে। প্রতিবেদনে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিকে অভিযুক্ত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার নাম এসেছে ইসরায়েলকে কয়লা সরবরাহকারী হিসেবে। এছাড়া গণহত্যা রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কয়েকটি আরব দেশের নামও উঠে এসেছে। তিনি আরও জানান, ইসরায়েল তাদের ২/৩ অস্ত্র আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া কয়েক ডজন দেশ ইসরায়েলি সেনাদের প্রশিক্ষণ, গোয়েন্দা সহযোগিতা ও নজরদারি প্রযুক্তি সরবরাহ করছে। গত ২ বছরে দেশটি প্রায় $৪৭৪ বিলিয়ন অস্ত্র আমদানি করেছে। তিনি উপস্থিত দেশের প্রতিনিধিদের আহ্বান জানান, ইসরায়েলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। সর্বশেষ থাকছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে, কাঁপছে ইসরায়েল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। তবে তিনি স্বীকার করেছেন, তেহরানের সঙ্গে সংস্থার সহযোগিতা কিছুটা কমে গেছে, কিন্তু ইরান এখনও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে অটল রয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি। কিছু স্থানে পরিদর্শন চলছে, যদিও সবখানে নয়। ধীরে ধীরে আমরা পূর্ণ পর্যবেক্ষণে ফিরব। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালে ইরান তাদের পরমাণু নীতি পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। গ্রোসি জানান, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলিতে পরিদর্শন এখনও শুরু হয়নি, তবে আলোচনা অব্যাহত আছে। তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তার ঝুঁকি দেখা দেওয়ায় কিছু পর্যবেক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছিল। ইরান বারবার জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের মতো বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয়। শেষে একটি ছোট্ট অনুরোধ। গাজার রক্তাক্ত মাটি, ফিলিস্তিনের কান্না আর বিশ্বজুড়ে নীরবতার মাঝে আপনি যদি মানবতার পাশে দাঁড়াতে চান, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আপনার একটি ক্লিকই হতে পারে একটি প্রতিবাদ।
একটি কণ্ঠ যা পৌঁছে যাবে সেই মাটিতে যেখানে শিশুরা এখনো শান্তি শব্দটা শেখেনি। আর যদি মনে হয় সত্যটা পৌঁছে যাওয়া দরকার, কমেন্টে লিখুন গাজায় শান্তি চাই পায়রার চিহ্ন দিয়ে।